হ্যালো বন্ধুরা, আজ এক্সপ্লেন করতে চলেছি নষ্টনীর সিজন 2। যারা সিজন 1 এখনো পর্যন্ত দেখোনি তারা আমার চ্যানেলে গিয়ে সিজন 1 এর এক্সপ্লেনেশন দেখে নিতে পারো। তবে তোমাদের জন্য সিজন 1 এর একটা ছোট্ট ইন্ট্রো আমি দিয়ে দেব। তার আগে বলে রাখি, তোমরা দেখছো অনলি সিরিজ আর আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। আর যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। সিজন 1-এ আমরা দেখেছিলাম গোধূলি নামের একটি কলেজ পড়ুয়া কলেজের স্যার ঋষভ গঙ্গোপাধ্যায়ের নামে অভিযোগ আনে, সোশ্যাল মিডিয়ায় একটি লেখাও পোস্ট করে, নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা করে। গোধূলির দাবি ছিল তার হবু সন্তানের বাবা ঋষভ স্যার। সেই জেরে ঋষভের নামে মামলা হয়। তবে ঋষভের স্ত্রী অপর্ণা গোধূলির সাথে দেখা করতে যায় এবং একে একে তার সামনে ঋষভের বীভৎস চেহারা উঠে আসে। তবে গোধূলি মারা যায় এবং অপর্ণা ঠিক করে সে ঋষভের সাথে আর থাকবে না। তবে সেদিন যখন ঋষভের কলেজের সাসপেনশন লেটার সবাই সাইন করছিল, অপর্ণাও সাইন করে, বাড়ি ফেরে এবং জানতে পারে সে আবার মা হতে চলেছে। তবে মাতৃত্বের এই অনুভূতিটা অপু যেন কিছুতেই বুঝে উঠতে পারছিল না সে আনন্দ করবে না দুঃখ করবে। ঠিক তখনই ঋষভ এসে দরজা ধাক্কায় তাকে তাড়াতাড়ি বাইরে বেরোতে বলে এবং জানতে চায় সে কেন তার কলেজে না বলে গেছে। অপু বাইরে বেরিয়ে আসলে ঋষভ তার ওপর চিৎকার শুরু করে, সে কেন তাকে না বলে তার কলেজে গিয়ে সাইন করেছে। তবে অপু একদম পরিষ্কার জানিয়ে দেয় সে যেটা করেছে একদম ঠিক কাজ করেছে, এটা তার অনেক আগেই করে ফেলা উচিত ছিল। ঋষভকে তার মা সান্ত্বনা দিয়ে বলে, তুই যদি কিছু না করে থাকিস তোর কিছুই হবে না। তবে তোর বউ অপুর এত সাহস কিভাবে হলো যে তোকে না বলে সেখানে গেছে। তখনই অপু ঘরে ঢুকে নিজের জামা কাপড় গোছগাছ শুরু করলে তার শাশুড়ি মা তাকে ঋষভের সঙ্গে একটু একা কথা বলতে বলে তোমরা ব্যক্তিগতভাবে একটু কথা বলে নাও। কথাটা শুনে অপু খুবই রেগে যায় এবং বলে, আমাদের মধ্যে ব্যক্তিগত আর কিছুই নেই, সব কিছু হাটে বাজারে হয়ে গেছে। এদিকে অপুর বেস্ট ফ্রেন্ড নিমো তার বয়ফ্রেন্ড রাহুলকে বলে, আপাত দৃষ্টিতে একটা আইডল কাপল যে এইভাবে নষ্ট হয়ে যেতে পারে সেটা বুঝতে পারিনি। তখন রাহুল বলে যে আইডল কাপল বলে কিছু হয় না, যাকে বেশি পারফেক্ট মনে হয় তাদের সম্পর্কের ভিতরে ততটাই বেশি গলদ থাকে। এদিকে রাতে শোবার সময় অপু তার মেয়ে মিঠিকে বুঝিয়ে রাখে যে কাল সকাল হলেই তারা এখান থেকে চলে যাবে। মিঠি বুঝে উঠতে পারে না তার মা কোথায় যাওয়ার কথা বলছে। তবে ছোট্ট মিঠির চোখে যেন অনেক প্রশ্ন, যেগুলোর উত্তর সে খুঁজছে। মিঠিকে ঘুম পাড়িয়ে নিমোকে ফোন করে অপু এবং কেঁদে ফেলে নিমোর কাছে। এতদিনের সাজানো সংসার যে এভাবে ধূলিসাৎ হয়ে যেতে পারে সে কিছুতেই মেনে নিতে পারছিল না। তবে নিমো তাকে অনেক সান্ত্বনা দেয় এবং মনের জোরও দেয়। সকাল হতেই অপু রেডি হয়ে যায় এবং নিজের রুমে শেষবারের মতো পা রেখেছিল অপু, কিন্তু সেখানে যে পরিস্থিতি সে দেখলো তাতে চিৎকার করে ওঠে। কারণ ঋষভ অনেকগুলো ঘুমের ওষুধ খেয়ে ফেলেছিল। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় হসপিটালে। ঋষভকে অ্যাডমিট করা হয় এবং সেখানে আমরা ঋষভের বন্ধু কাম কলিগ পলাশকে দেখি, যে দাঁড়িয়ে মুচকি হাসি হাসছিল, কিন্তু কি কারণে এই হাসি বোঝা যায়নি এখনো। ঋষভের এই অবস্থা দেখে অপু খুবই ভেঙে পড়েছিল। সেখানে নিমো চলে আসে এবং অপুকে সামলে নেয়। এদিকে পলাশ স্টাফ রুমে গিয়ে সমস্ত কলিগদের সাথে কথা বলে এবং ঋষভের সাসপেনশনটা যাতে আটকে দেওয়া যায় সেই নিয়েই সকলকে কনভিন্স করার চেষ্টা করে। ডক্টর জানায় যে ঋষভ বেশ ক্রিটিক্যাল, তবে তারা যথাসাধ্য চেষ্টা করছে। ঋষভের এরকম অবস্থা দেখে অপু খুবই ভেঙে পড়ে। অন্যদিকে এমন একজনকে দেখানো হয় যে পেপারে ঋষভের এই ঘটনাটা পুঙ্খানুপুঙ্খভাবে পড়ছে এবং খুব রাগ করে একটা গ্লাস ভেঙে ফেলে এবং ঋষভের একটা ছবি ছিঁড়ে ফেলে রাখে। পরের দিন সকাল হতেই অপু তৈরি হয়ে গেছে ঋষভকে দেখতে যাওয়ার জন্য। ঠিক তখনই তার মোবাইলে একটা ফোন আসে এবং তাকে জানানো হয় তার মেয়ে মিঠি স্কুলে পড়ে গিয়ে কপাল ফেটে গেছে। অপু খুব ভয় পেয়ে তড়িঘড়ি চলে যায় মেয়েকে নিয়ে আসতে। এদিকে আমরা দেখি ঋষভের কলেজে আজ সবাই ঋষভকে দেখতে যাচ্ছে এবং সেই জন্য নতুন জয়েন করা সুরমা নিয়ে আসে একগোছা ফুলের তোড়া ঋষভকে দেওয়ার জন্য। এর সাথে সুরমা জানায় যে নতুন শহরে এসেছে তাই মাকে একটু ডাক্তার দেখাবে এবং নতুন ভাড়ার বাড়ি খুঁজতে হবে।
অপু মিঠি স্কুলে গিয়ে সিকিউরিটিকে জানায় যে মিঠিকে নিয়ে আসতে। ঠিক তখনই সেখানে নিমো চলে আসে এবং অপু সব কথা নিমোকে খুলে বলে। অন্যদিকে অফিস কলিগরা ঋষভকে দেখতে যায় এবং পৃথা গ্র্যাডিওলাগুলো সাজিয়ে রাখে ঋষভের রুমে। হঠাৎ করে ঋষভের খুব হাঁচি হতে শুরু করে। সবাই মনে করে ঋষভের হয়তো ঠান্ডা লেগেছে। সাথে সাথেই শ্বাসকষ্টও শুরু হয়ে যায় ঋষভের। এদিকে মিঠির ক্লাস টিচার তাকে নিয়ে আসলে অপু দেখে মিঠির কিছু হয়নি, সে পুরো ঠিক আছে। তখন ওই ক্লাস টিচার তাকে জানায় যে ক্লাস থেকে তাকে কোনো রকম কল করাই হয়নি এবং ওই নাম্বারটাও তার না। সুতরাং আরেকবার অপু যখন ওই নাম্বারে কল করে কেউ ফোনটা রিসিভই করে না। ঘটনাটায় অপু খুবই অবাক হয় এবং একটা দুশ্চিন্তা নিয়ে হসপিটালে ফিরে যায়। তবে সেখানে গিয়ে সে জানতে পারে ঋষভের খুব শ্বাসকষ্ট হচ্ছে। ঠিক তখনই সে গ্র্যাডিওলা লক্ষ্য করে এবং বলে গ্র্যাডিওলায় ঋষভের অ্যালার্জি আছে। পৃথা খুবই অবাক হয়ে যায়, কারণ স্কুল থেকে গ্র্যাডিওলা নিয়ে এসছে আর পৃথাই ওটা লাগিয়ে দিয়েছিল। অপু পৃথাকে আশ্বস্ত করে বলে কাউরই তো এই কথাটা জানার কথা নয়, খুবই নিজের লোক ছাড়া ওর যে গ্র্যাডিওলায় অ্যালার্জি আছে এটা কেউই জানে না। অন্যদিকে আরেকজনকে দেখানো হয় যে ঋষভের ছবির সামনে কয়েকটা গ্র্যাডিওলা রেখে দিয়েছে এবং পরম আনন্দে তার ওপর হাত বোলাচ্ছে। কে এই ব্যক্তি এবং কি তার মোটিভ? ঘটনা যত এগোবে একে একে সব সত্যি সামনে আসবে। এদিকে হসপিটাল থেকে ফিরে পৃথা অপুকে বোঝানোর চেষ্টা করে যে সে যাতে নিজের সংসারটা সামলে নেয়, যেটা হয়েছে সেটা ক্ষমা করে দিতে বলে অপুকে। কারণ ঋষভ হয়তো কিছু ভুল করে ফেলেছে, কিন্তু সে অপুকে হয়তো খুবই ভালোবাসে, না হলে এত বড় একটা স্টেপ কখনোই নিতে পারতো না। পরের দিন সকাল হলে ঋষভের মা গিয়ে অপুর কাছে চিৎকার করে বলতে থাকে আর কত শাস্তি দেবে আমার ছেলেকে, ওকে কি মেরে তারপরে তুমি শান্তি পাবে? ওর ওপর থেকে কেসটা তুলে নাও। ও চুপ করে ওখান থেকে চলে যায় এবং কাঁদতে থাকে, কারণ সে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। গোধূলির কেসটার হেয়ারিং আজ, তবে সেখানে গোধূলির বোন আসেনি, সেই যে প্রধান সাক্ষী ছিল। তাই উকিল বাবু অপুকে বোঝানোর চেষ্টা করে গোধূলি নিজের পরিবার তার সাথে নেই, সে কেন গোধূলির জন্য নিজের সংসারটা এইভাবে ভেঙে দিচ্ছে, সে আরেকবার চিন্তা করে দেখতে পারে। অন্যদিকে আমরা দেখি গোধূলির খুড়তো বোন তার জন্য সাক্ষী দিতে কোর্টে যেতে চেয়েছিল, কিন্তু তার মা তাকে কিছুতেই যেতে দিতে চায়নি এবং গোধূলির কাকু তার মেয়েকে বোঝায় যে গোধূলি চেয়েছিল তার মেয়ে যেন কলকাতায় গিয়ে পড়াশোনা করে, কিন্তু এসব করলে সে কিছুতেই তার পড়াশোনাটা কলকাতায় চালিয়ে যেতে পারবে না। এদিকে হঠাৎ করে ঋষভের খুব ঘাম হতে শুরু করে এবং কষ্টে তার মধ্যে প্যানিক অ্যাটাক শুরু হয়ে যায়। ঋষভ কি করবে বুঝে উঠতে পারে না। ঠিক তখনই একটা নার্স চলে আসে এবং ডাক্তারও এসে তাকে একটু স্বাভাবিক করার চেষ্টা করে এবং এসিটা অন করে। ডক্টর বলে এসি অফ করতে কে বলেছে? তখনই সেখানে অপু চলে আসে এবং নার্স জানায় যে পেশেন্ট পার্টি থেকে কেউ একজন কল করে এসি অফ করে রাখতে বলেছিল। যে কথাটি শুনে অপু এবং ডক্টর দুজনেই খুব অবাক হয়ে যায়, কারণ একে এই ঘরে কোনো রকম ছিদ্র নেই, তার উপর এসি বন্ধ করে দিলে আরও কষ্ট হবে। অপু বলে আমরা কিছুতেই এইরকম কোনো কল করিনি, কারণ ঋষভের ক্লস্ট্রোফোবিয়া আছে, ও এইভাবে শ্বাস বন্ধ করে থাকতেই পারে না। নার্স তাকে জানায় পেশেন্ট পার্টি 10:40 নাগাদ ফোন করে জানিয়েছে যে পেশেন্টের ঠান্ডা লেগে যেতে পারে, তাই এসিটা অফ করে রাখতে। অপু ফোনটা করেনি, তবে অপুর দেওর রিতম অপুর ওপর খুবই রাগারাগি করে, কারণ সে মনে করে হয়তো অপুই ফোনটা করেছে। অপু বারংবার মানা করে যে সে ফোনটা করেনি, তবে রিতম কিছুতেই বিশ্বাস করে না এবং বলে দাদা যদি মারা যায় তাহলে কি তুমি ইন্স্যুরেন্সের টাকাটা বেশি পাবে? এই বলে ওখান থেকে রাগের চোটে চলে যায়। দেওর রিতমের মুখে কথা শুনে অপু খুবই ভেঙে পড়ে। নিমো অপুকে শান্ত করার জন্য তাকে একটি ক্যাফেতে নিয়ে যায় এবং অপুকে জিজ্ঞাসা করে যে তার কাছে যে ফোনটা এসেছে সে নাম্বারটা কি সে চেনে? অপু বলে না, একটা আননোন নাম্বার। শুনে ওই আননোন নাম্বারটা নিমো চায় এবং বলে তার চেনাশোনা এক ব্যক্তিকে দেবে এবং এই নাম্বারটা কার সেটা সে জেনে বলে দিতে পারবে। রাতে নিমো রাহুলের ক্যাফেতে যায় এবং ওই ব্যক্তির সাথে কথা বলার জন্য রাহুলকে বলে। তখনই সব ঘটনা বলতে বলতে নিমো আর রাহুল বুঝতে পারে কোনো একজন ইচ্ছা করে হয়তো ওকে ফোন করেছিল যাতে অপু দেরি করে হসপিটালে পৌঁছায় এবং আজও এসিটা বন্ধ করে দেয় যাতে ঋষভের শ্বাসকষ্ট হয়ে মারা যায়। হয়তো কেউ ঋষভকে মেরে ফেলতে চাইছে।
এদিকে আমরা দেখি সুরমার মায়ের ফোনটা হারিয়ে গেছে, তাই তাকে একটা নতুন স্মার্টফোন এনে দেয় সুরমা। তবে তার মা ফোনটা কিছুতেই কিছু বুঝে উঠতে পারছে না, তাই সুরমাকে বলে একটু ফোনটা চালাতে আমাকে শিখিয়ে দিবি। দিকে অপু নিজের মোবাইলে রাইট কলার ডাউনলোড করে এবং ওই নাম্বারটা দেখে মনোরমা বিশ্বাস নামের কোনো এক মহিলার। এদিকে আমরা সুরমাকে দেখি যে তার মায়ের পুরনো ফোনটা তার কাছেই লুকোনো অবস্থায় রয়েছে। পরের দিন সকাল হতেই অপু হসপিটালে গিয়ে জানতে পারে যে আগের দিন পেশেন্ট পার্টির হয়ে যে ফোন করেছিল তার কণ্ঠস্বর মহিলা কণ্ঠস্বর। আর অপু চলে যায় ঋষভের সাথে দেখা করতে এবং সে লক্ষ্য করে ওখানে অলরেডি পলাশ এসে ঋষভের সাথে কথা বলছে এবং তাদের কথা শুনে অপু বুঝতে পারে যে যে ঘটনাটা ঋষভ ঘটিয়েছে পুরোটাই সাজানো। খুব অল্প পরিমাণে ওষুধ ঋষভ কনজিউম করেছিল। পলাশের সাথে ডাক্তারের কথা বলার পর অল্প পরিমাণে ওষুধ ঋষভ খেয়েছিল। এই পুরোটাই ছিল তার নাটক, যাতে এই সাসপেন্সটা সে আটকাতে পারে। এ কথা শুনে অপু খুবই রেগে যায় এবং সে চিনতে পারে না যে এ কোন ঋষভকে সে দেখছে। ঋষভের এই চিন্তাধারা তার সাথে একেবারে অপরিচিত। একদণ্ড দাঁড়িয়ে না থেকে অপু ওখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে এবং অপুরও খুব শ্বাসকষ্ট শুরু হয়ে যায় এবং তড়িঘড়ি সিঁড়ি থেকে নামতে গিয়ে অপু পড়ে যায় এবং চিৎকার করে কাঁদতে শুরু করে। তাকে যেন এক্ষুনি ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, কারণ সে প্রেগনেন্ট, যে কথাটা রিতম শুনে ফেলে। এই ভিডিওতে নষ্টনীর সিজন 2 প্রথম 3টে এপিসোডের এক্সপ্লেনেশন দিলাম। পরের ভিডিওতে পুরোটা কমপ্লিট করে দেব। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক অ্যান্ড শেয়ার করে দাও। পরের পার্টটা দেখতে হলে অবশ্যই করে কমেন্টে জানাও তোমরা কতটা আগ্রহী, কারণ তোমাদের এক একটি কমেন্ট আমাদের খুবই মোটিভেট করে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। তার আগে বলে রাখি, যারা এখনও সাবস্ক্রাইব করোনি ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও নেক্সট ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো।